মহাদেব এবং মাতা পার্বতী 1100 বছর কাটিয়েছিলেন। তো গুড মর্নিং। আজ আমাদের তৃতীয় দিন। তো কাল আমরা ঘুরেছিলাম এই সিমলার সাইট সিনগুলো। তো আজ বেরিয়ে যাচ্ছি সিমলা ছেড়ে। আমরা আজ যাব কাসল। তো এখন ঘড়ির কাঁটায় সকাল 8টা বাজে। খুব সকালেই যেতে হবে, কারণ কাসল যেতে প্রায় 7-8 ঘন্টা লাগবে। অনেক সাইট সিন রয়েছে। তো যাই, কাসল যেতে যেতে যতগুলো সাইট সিন চোখে পড়বে সবগুলো ক্যামেরাবন্দি করব এবং আপনাদের সামনে তুলে ধরবো। তো রওনা দিয়েছি সিমলা থেকে কাসল যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের এই যাত্রাপথে সিমলা থেকে কাসলের দূরত্ব প্রায় 7-10 কিলোমিটার। আর পুরো পাহাড়ি রাস্তা, মানে এক পাহাড় থেকে নামতে হবে আর এক পাহাড়ে উঠতে হবে। আর রাস্তা এতটাই সরু, তার মধ্যে দিয়ে লরি, বাস এবং গাড়ি তো আছেই। মানে এত জোরে জোরে চলছে আর আঁকাবাঁকা রাস্তা। তো যারা মানালি বা এই কাসল সিমলা ঘুরতে আসবেন তারা কিন্তু সাবধান। তারা একটা জিনিস মাথায় রাখবেন, মানে সঙ্গে করে বমির ওষুধ, গ্যাসের ওষুধ, মাথা যন্ত্রণার ওষুধ এগুলো অবশ্যই সাথে করে আনবেন। তা না হলে কিন্তু খুবই সমস্যায় পড়বেন। আর আবহাওয়ার পরিবর্তন প্রতিটা মুহূর্তে, যখন নিচে নামছে তখন একটু গরম, যখন উপরে উঠছে তখন ঠান্ডা, মানে প্রতি মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। তার কারণে কিন্তু শরীরটা খারাপ হওয়ার চান্স অনেকটাই বেশি। তো নিজেরই শরীরটা খারাপ হয়ে গেছে, কি বলবো, মানে আর ভয়ঙ্কর অভিজ্ঞতা। আর রাস্তাঘাট আপনারা দেখাচ্ছি দেখুন, মানে এইভাবে লরি যাচ্ছে, মানে একটা ইঞ্চি ফাঁকা নেই। আর এত জোরে টানগুলো ঘুরছে, মানে এখানকার যারা ড্রাইভার তারা ছাড়া এই রাস্তায়, এই পাহাড়ি রাস্তায় কেউ গাড়ি চালাতে পারবে না। মানে যারা আমরা সমতলে বাইক বা 4 চাকা যারা চালাই তারা সমতলে চালাতে পারবে, এই পাহাড়ি রাস্তায় তাদের পক্ষে একদমই অসম্ভব। মানে এদের এতটা অভিজ্ঞতা হয়ে গেছে পাহাড়ে চালিয়ে চালিয়ে, তো এরাই এইসব পাহাড়ে গাড়ি চালায়। তো এটাই বলার। তো চলুন যাই কাসলে। কাসলে বেশ কয়েকটি সাইট সিন রয়েছে, পার্বতী রিভার, পার্বতী ভ্যালি, সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। যদি শরীর সুস্থ থাকে, যদি অসুস্থ হয়ে যায় তাহলে জানি না কী হবে। তো চলুন যেতে যেতে এই ভয়ঙ্কর দৃশ্য আপনাদের কিছু দেখাই। সিমলা থেকে কাসল যাওয়ার পথে আমাদের যে প্রথম সাইট সিন সেটা হলো সুন্দরনগর লেক। তো সেখানে এসে উপস্থিত হলাম। তো এই লেকটি কিন্তু বলে রাখি, এটা কিন্তু মানব সৃষ্টি লেক, মানে এটা কোনো কৃত্রিমভাবে তৈরি না, এটা মানুষের হাত দিয়েই তৈরি হয়েছে। তো এখন সেই লেকটি আপনাদের দেখাবো। দেখুন পাহাড়ের কোলে, মানে কত সুন্দর লাগছে লেকটি। এটাই হলো সুন্দরনগর লেক। ওপাশে রয়েছে পাহাড়, তার সামনেই কিন্তু এমন একটি লেক তৈরি করা হয়েছে। আর এটা বললাম আপনাদের, এগুলো মানুষের হাতে তৈরি কিন্তু এই লেকটি। দেখুন এটাই হলো সেই লেক। আর দেখতে পাচ্ছেন আশেপাশে শুধু পাহাড় আর পাহাড়। হিমাচল প্রদেশের মান্ডি জেলায় মনুষ্য দ্বারা সৃষ্টি এই লেক। মূলত বিয়াস নদীর জল পাণ্ডব থেকে সরিয়ে এনে এখানে তৈরি করা হয়েছে এই লেকটি। তো বিকেলবেলায় এখানে প্রায় পর্যটকদের খুব দৃষ্টি আকর্ষণ করে। পরন্ত বিকেলে এই লেকটা একটা আলাদাই সৌন্দর্য হয়। তো এখানে তেমন কিছু দেখার নেই, এই লেকের এই সংক্ষিপ্ত ইতিহাস এটাই।
তো আর এখানে সময় নষ্ট করব না, যাব আমাদের পরবর্তী যে সাইট সিন সেটা দেখব। তো এখন যাই, গাড়িতে উঠে পড়ি, অপেক্ষা করছে আমাদের জন্যে। এসে পৌঁছালাম আমাদের যে দ্বিতীয় স্থান পাণ্ডহ বাঁধ বা পাণ্ডহ ড্যাম, সেই পাণ্ডহ বাঁধের কাছে। দেখতেই পাচ্ছেন পিপাসা বা বিয়াস নদীর যে জল, সেই জলও কিন্তু এখানে জমা হয়। আশেপাশে আপনাদের পুরো ঘুরিয়ে সুন্দরভাবে দেখাবো যে এই পাণ্ডহ বাঁধটা কতটা সুন্দর। অ্যাকচুয়ালি ওখানে আর্মিদের জায়গা রয়েছে, ক্যাম্প মতন রয়েছে, তারা কিন্তু এখানে ছবি তুলতে দেয় না। ছবি তুলতে গেলে একটু উপরে আসতে হবে, উপর থেকেই যতটা কিছুটা পারা যায় সেই ছবিটা তুলতে হবে। তো অপরূপ সৌন্দর্যে ভরা এই বাঁধ। আর এটি কিন্তু একটি জলবিদ্যুৎ প্রকল্প, 1977 সালে এটি নির্মিত হয়। এটি কিন্তু সেই পাণ্ডহ বাঁধ বা পাণ্ডহ ড্যাম। আর এই পাণ্ডহ বাঁধের উচ্চতা কিন্তু 249 ফুট। তো বুঝতেই পারছেন কত বড় এই বাঁধটি। সেই কারণেই এটি একটি বিশেষ বাঁধ, সেই কারণে ছবি তোলা বা ভিডিওগ্রাফি করা এখানে সম্পূর্ণভাবে নিষেধ। তো আমরা অনেকটা উপরে চলে এসেছি, উপর থেকেই কিছুটা সিন আপনাদের নিয়ে দেখাবো। এই বিয়াস নদীর উপরে দেখতে পাচ্ছেন যে রোপওয়েগুলো চলছে। তো এইগুলোর পার পার্সেন্ট মানে আপ অ্যান্ড ডাউন 300 টাকা 350 টাকা মতন মানে পড়বে। তো এই অ্যাডভেঞ্চার কিন্তু সুন্দর দৃশ্য আপনারা চাইলে উপভোগ করতেই পারেন। একদম নদীর উপর থেকে ওই পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছে, আবার পাহাড় থেকে নামিয়ে আবার আপনাদের যেখান থেকে উঠিয়েছিল সেখানে এসে নামিয়ে দেবে। দেখছেন, আর এই বিয়াস নদীর জলটা কিন্তু পুরো সবুজ, পুরো গ্রিন কালারের জল। আর এই জল মনে হচ্ছে বেশ ঠান্ডা হবে, কারণ পাথরের জল, পাহাড়ের যে জলগুলো নামে সেগুলো কিন্তু বেশিরভাগ খুব ঠান্ডা হয়। তো এটাই হলো সেই বিয়াস নদী। দেখুন, পাহাড় কেটে নতুন একটি ট্যানেল তৈরি হচ্ছে, এদিকে একটি, এখানে একটি, সব ট্যানেল তৈরি হচ্ছে। বেশ উন্নত শিখরে পৌঁছে গিয়েছে এই হিমাচল প্রদেশ। মানে প্রচুর কাজ হচ্ছে রাস্তাঘাটে, মানে যেতে যেতে আমরা প্রচুর জায়গায় দেখলাম যে কাজ চলছে পাহাড় কেটে কেটে। দেখুন, প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি। সব গাড়িগুলো এভাবে লম্বা করে লাইন দিয়ে চলে গিয়েছে, কত কিলোমিটার তার কোনো ঠিক নেই। তো পুরো লাইন পড়ে গেছে, জাম হয়ে গেছে। জানি না কোনো ঘটনা ওদিকে ঘটেছে কি না, কারণ এই পাহাড়ের থেকে মানে পাথর যে কোনো সময় পড়ে দুর্ঘটনা ঘটতে পারে, এমন একটি জায়গা। তো পিছনে দেখাবো, দেখুন পিছনে দেখুন, সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর সামনে একই অবস্থা। এখানে প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি, গাড়ি একটু সামনের দিকে এগোচ্ছে না। দেখুন কি ভয়ঙ্কর অবস্থা। তো এখন যে স্থানে রয়েছি সত্যি খুব ভয়ানক একটি জায়গা। দেখুন পাথরটা না খুলে গিয়েছে, ঠিক এমনভাবে কোনো একটি পাথর হয়তো রাস্তার উপরে পড়েছিল বা কোনো গাড়ির উপরে পড়েছিল কোনো জানি না, সেই কারণে এই রাস্তাটা পুরো জাম হয়ে গেছিলো, এখন ছাড়লো। তো যেতে যেতে দেখতে পাচ্ছি পাথরগুলো পুরো খোলা। এই পাথর যদি কোনো গাড়ির উপরে পড়ে তো বুঝতেই পারছেন কি হতে পারে। দেখুন একদম দুপাশে পাহাড়, তার মাঝখান থেকে এই রাস্তাটা কতটা ভয়ানক, মানে রীতিমতো ভয় লাগছে। মানে যখন তখন এই পাথর গাড়ির উপরে পড়তে পারে। মানে ভগবানকে রাখছি যেন এমন কোনো ঘটনা না ঘটে, সত্যি খুব ভয়ানক। দেখুন এই সরু রাস্তার মধ্যে মানে কতটা ভয়ানকভাবে গাড়ি চলাচল করে। দেখুন এই পাশে জাম পড়েছে, গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর ওপাশ থেকে গাড়ি আসছে। আর একদম মাত্র 7 থেকে 8 হাত রাস্তা বাকি রয়েছে, তার মধ্যে দিয়ে লরি, বাস এবং ছোট ছোট যেসব গাড়িগুলো, তার মধ্যে বাইক তো আছেই। দেখেছেন, এইভাবেই কিন্তু এই হিমাচল প্রদেশে যাতায়াত হয়। আর দেখে বুঝতে পারছেন দুপাশেই পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তাটা বানানো, আর আর তার পাশেই রয়েছে বিয়াস নদী। দেখেছেন, এবার লরিগুলো আসছে দেখুন, শুধু লরিগুলো আসছে দেখুন। একদম দাঁড়িয়ে রয়েছে একদম পাহাড়ের গায়ে,
আমাদের যে গাড়ি তার উপরে কিন্তু পাহাড়ের কিছুটা অংশ রয়েছে। মানে সত্যি বলছি ভয় লাগছে, এমন একটা জায়গা। মানে আমার মানে আইডিয়াতে মানে আমি হয়তো পাহাড়ে খুব একটা যাইনি, কিন্তু ভারতবর্ষের মধ্যে সবথেকে খতরনাক রাস্তা মনে হচ্ছে এটাই। আর এই রাস্তাটা কিন্তু পড়ে আপনার সিমলা থেকে কাসোল যাওয়ার পথে। দেখুন লরিগুলো কীভাবে আসছে দেখুন, মানে কি ভয়ানক। মানে দেখুন এইটুখানি জায়গার মধ্যে দিয়ে লরি আসছে, মানে কতটা মানে হাত পাকা হলে মানে এইভাবে যাওয়া যায়, মানে এইখানকার ড্রাইভাররা ছাড়া সম্ভব নয়। 1 ইঞ্চি জায়গা নেই দেখুন, এইভাবেই লরি পারাপার হচ্ছে। তো আমরা জামে আটকে গেছি এখন, যেতে হবে অনেকটা দূর। জানি না কি হবে, মানে বুঝতে পারছি না। তো দেখি যাই, ভগবানের নাম করে কি হয়। দেখুন পাহাড়ের উপর থেকে অটোমেটিক জল পড়ছে, দেখুন অটোমেটিক জল পড়ছে। আর এই জল কিন্তু বিশাল ঠান্ডা। হ্যাঁ অ্যাকচুয়ালি এগুলো বরফ গোলা জল। উপরে যে পাহাড়ের উপরে যে বরফগুলো এখন গলা শুরু করেছে, যেহেতু বেশ গরম, সেই বরফ গলা জলগুলো ধীরে 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 পাহাড় বেয়ে বেয়ে নিচে পড়ছে। দেখুন বাপরে, দেখেই ভয় লাগছে। যাক বেরিয়ে গেলাম জায়গাটা থেকে। মানে এমনভাবে কিন্তু পাহাড় মানে কেটে কেটে রাস্তা তৈরি করেছে, আর পাথরগুলো কিছু কিছু আগলা হয়ে যায়, তখনই কিন্তু পাথরগুলো এই রোডের উপরে পড়ে। তো এসে পৌঁছলাম ঝিরিতে, আর এখানে দাঁড়িয়ে লাঞ্চও করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে বোটিংগুলো, এগুলো কিন্তু মানে একটা পুরো প্যাকেজ 3600 টাকার প্যাকেজ, এরকম প্যাকেজ নিয়ে আপনাদের করতে হবে। তো এটাই কিন্তু সেই ঝিরি। এই যে এখানে ছবিতে রয়েছে, এদিকে বোটিং, এদিকে প্যারাগ্লাইডিং, আর এই যে বোটগুলো কিন্তু এমন। আর এই জায়গাটা বেশ বড়, তার পিছনে রয়েছে পাহাড়, আর এই পাশেও কিন্তু পাহাড়। তো যারা বোটিংয়ে যাবে, দেখুন এইভাবে গাড়ির মাথায় কিন্তু এই বোটগুলো বেঁধে এই গাড়িতে করেই লোকজনকে নিয়ে চলে যাবে যেখানে ওই রিভার আছে, সেই রিভারে। আর এই দেখুন দৃশ্যটা দেখুন, আমি চলে এলাম মেন রোডের কাছে। মেন রোড থেকে দেখুন কত সুন্দর লাগছে দৃশ্যটি, দেখুন। তো যে গাড়ি পার্কিংয়ে আমাদের নামালো, আপনাদের দেখালাম, ওখান থেকে গাড়িতে করে কিন্তু ঠিক এই স্থানে নিয়ে আসবে। এখানে নিয়ে এসে আপনাদের বোটিংয়ের জন্যে এই পাশেই রয়েছে যে বিয়াস নদী, এই বিয়াস নদীর উপরেই কিন্তু এই বোটিংটা হবে। তো যাব দেখি দেখা যায় কিনা। তো এখন প্রবেশ করছি নেচার পার্কে। এখানে এন্ট্রি ফি পার পার্সন 20 টাকা। তো ওই যে মিন্টু টিকিট কাটছে, আমরা এখন ভিতরে প্রবেশ করব। আর আপনাদের দেখাবো একটা দৃশ্য, এই পাহাড় মানে কতটা ভয়ঙ্কর। দেখুন এই পাথরগুলো সব ঝুলে রয়েছে, মানে যখন তখন যদি রাস্তার উপরে পড়ে বা কোনো গাড়ির উপরে পড়ে, তো কী অবস্থা হবে মানুষজনের, মানে খুবই ভয়ঙ্কর। তো ওই দিক থেকে প্রবেশ করব, প্রবেশ করে যাব। এখানে দেখতে পাচ্ছেন সব গাড়ি নিয়ে আসছে, তারা ওই বোটিং করে। তো ভিতরে প্রবেশ করলাম, ভিতরে প্রবেশ করলাম, দেখুন কত সুন্দর দৃশ্য। আর এখানেই কিন্তু সব বোটিং করছে, আর জলের বেশ স্রোত, কি সুন্দর দৃশ্য। আর এটা কিন্তু বিয়াস নদী। তো দেখাবো আপনাদের এই নদীর দৃশ্য। আর এখানে বোটিং করলে কিন্তু বেশ মজা। ও দেখুন এখানে এই যে বোটিং একটা চিহ্ন আঁকা রয়েছে। তো আমি যাব একটু নিচের দিকে নেমে আপনাদের দেখাবো যে কতটা সুন্দর দৃশ্য। দেখুন সব পাহাড়ের উপর থেকে কিন্তু জলগুলো আসছে, জলের কতটা স্রোত। আর এর উপর থেকেই বোটিং হবে, মানুষ ভাসতে ভাসতে এদিক থেকে ওই দিকে চলে যাবে। দেখুন আর এই যে পাহাড়, আর এই যে নদী। দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর এই যে এই জায়গাটা।
এই বিয়াস নদীর জল পাহাড়ের উপর থেকে পড়ছে, এই নদী বয়ে চলেছে দূর দূরান্ত। আপনাদের তো ড্যাম দেখিয়েছি, সেই ড্যামের ওখানে কিন্তু এই জল পৌঁছে যাচ্ছে। আর এই জল বেশ ঠান্ডা, আমি একটু হাত দিয়ে দেখবো। বেশ ঠান্ডা জল, বেশ ঠান্ডা জল। যেহেতু পাহাড়ের উপর থেকে পড়ছে, পাহাড়ের উপর থেকে পড়া জল ঠান্ডাই হয়। আর তার থেকে বড় কথা যে উপরে যে বরফ রয়েছে সেই বরফ গলা জল দেখছেন, এর উপরেই কিন্তু সব বোটিং করে। আর আমরাও বোটিং করতাম, কিন্তু আমরা পেলাম না আর মানুষজন। আমরা 3 জন রয়েছি, তো 3 জনে 3600 টাকা দিতে হবে। আমরা যেহেতু 3 জন রয়েছি, তো আমাদের বলছে পুরো 3600 টাকাতে সেটাকে বুকিং করতে হবে যদি কাউকে না পাই। যদি গ্রুপ ধরে আসে 3600 টাকাতে বুকিং করা হয়, তাহলে কিন্তু সেটা অনেক কম পয়সায় হয়ে যায়। তো আমাদের অনেক কস্টলি হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা বোটিংটা করছি না। তো চলো না আরও ঘুরিয়ে নিয়ে দেখাই সাইডটা কতটা সুন্দর এই জায়গা। তো দেখছেন কত সুন্দর দৃশ্য, সব মানুষজন এইভাবে সব বোটিং করছে। যারা ফ্যামিলি নিয়ে এসছে, একটা ফ্যামিলি প্যাকেজ তারা করে নিয়েছে, করে তারা এইভাবে বোটিং করছে। দারুণ দৃশ্য, দারুণ, সত্যি একটি মনোমুগ্ধকর দৃশ্য। তবে আরেকটা কথা বলে রাখি, মানালি, কাসোল, সিমলা এই জায়গাগুলো সত্যি অসাধারণ সৌন্দর্য। এর সৌন্দর্য নিয়ে বলার কিছু নেই। তবে এখানকার রাস্তাগুলো যেভাবে তৈরি করা সত্যি ভয়েরও আছে। মানে আমরা এমন রাস্তা দিয়ে আসলাম, ভয় লাগছিল, মানে গাড়ির উপরে যদি কোনো পাথর পড়ে তো বেঁচে ফেরা অসম্ভব। আর এতটা জাম, সত্যি মানে ভয়ও আছে আবার সৌন্দর্যও আছে। তো যাই হোক, ভয় সৌন্দর্য দুটোকেই নিয়ে আমরা ঘুরছি এই কাসোল। তো দেখুন আরও কী কী ঘুরবার জায়গা রয়েছে, পার্বতী রিভার রয়েছে, পার্বতী ভ্যালি রয়েছে, সেগুলো আস্তে আস্তে এবার আপনাদের দেখাবো। আর এখানে প্যারাগ্লাইডিং করবারও জায়গা রয়েছে। তো ওখান থেকে গাড়িতে করে আপনাদের নিয়ে চলে যাবে একদম পাহাড়ের উপরে, সেখান থেকে কিন্তু প্যারাগ্লাইডিং করতে পারবেন। তো সত্যি দারুণ একটা দৃশ্য দেখলাম। এই নদীটা সত্যি অসাধারণ নদী। তো এরপর রয়েছে পার্বতী নদী, সেটা তো আরও সুন্দর। দেখুন এখানে রানওয়ে করা রয়েছে, এটার নাম হচ্ছে ভুতরি এয়ারপোর্ট। এখান থেকে কিন্তু প্লেন উঠবে, ছোটোখাটো যেগুলো মানে পার্সোনাল যেসব ফ্লাইটগুলো আছে সেগুলো এখান থেকে উঠবে এমনভাবে করা। আমি রওনা দিলাম কুলু থেকে কাসোল যাওয়ার পথে। এই যে এপাশের কুলু, আর এই যে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো রাস্তাটা কতটা ভয়ঙ্কর, পুরো সিঙ্গেল রাস্তা, একদম সরু, এই রাস্তা দিয়ে যেতে হবে। আর পাশে বিশাল বড় খাদ, প্রায় 35 কিলোমিটার এই রাস্তা। প্রায় 35 কিলোমিটার পাড়ি দিয়ে আমাদের পৌঁছাতে হবে কাসোল। আর সেখানে কিন্তু আমরা রাতে স্টে করব। কি ভয়ঙ্কর দেখুন। সেই সকাল 8টায় আমরা বেরিয়েছি, এখন ঘড়ির কাঁটায় সময় 6টা 17। দেখুন 6টা 17 বাজে। তো খুব মানে সত্যি মন থেকে বলছি, মানে মানালি, কাসোল, সিমলা এগুলো তো ঘোরার ইচ্ছা ছিল, সবারই থাকে না এমন না, স্বপ্নের জায়গা সবারই, কিন্তু স্বপ্নের জায়গা অনেক সময় দুঃস্বপ্ন হয়ে ওঠে। রাস্তাঘাটের যে অবস্থা, আমরা সেই তখন থেকে জামে আটকে রয়েছি, এখনও পর্যন্ত পৌঁছাতে পারিনি আমরা কাসোল। মাত্র 35 কিলোমিটার, জানি না কখন পৌঁছাবো, সন্ধে হয়ে যাচ্ছে। আর একদম খাদের ধার দিয়ে গাড়ি যাচ্ছে, ভয়ও লাগছে। তো দেখি এখন কখন পৌঁছাতে পারি, সন্ধেও হয়ে যাচ্ছে। তো জানি না কপালে কি আছে। ওই যে সামনে সব গাড়ি পরপর দাঁড়িয়ে রয়েছে, এই পিছনেও সব পরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর একদম এই যে খাদ, পুরো খাদের পাশে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ভয়ঙ্কর খাদ। হ্যাঁ, কি অবস্থা, মানে এই যে খাদ, এই খাদের পাশ দিয়ে গাড়ি চলছে, একদম সরু রাস্তা, মানে একটা ভয়ঙ্কর অনুভূতি। প্রায় 3-4 ঘন্টা জামে আটকে একটু সুযোগ হলো সামনের দিকে এগিয়ে যাওয়ার। জানি না সামনে আবার জাম আছে নাকি। তো দেখুন অন্ধকার হয়ে গেছে, আর এই ভয়ঙ্কর রাস্তা, এই পাশে রয়েছে গভীর খাদ, মানে সাইডে কিচ্ছু দেওয়া নেই, পুরো খালি রয়েছে। আর এই সেই খাদের পাশ দিয়ে যে গাড়ি যাচ্ছে, বেশ অন্ধকার হয়েছে, বেশ ভয়ও লাগছে, মানে একটা আলাদাই অভিজ্ঞতা। দেখুন এই যে খাদ দেখে বুঝতে পারছেন, এখানে তো একটু রেলিং রয়েছে, বেশিরভাগ জায়গাতে কোনো রেলিং নেই,
কোনো সাপোর্ট নেই। তো অনেক কষ্ট করে আমরা শেষমেশ কাসল পৌঁছাতে পারলাম। এখন প্রায় 9টার কাছাকাছি বাজে। তো আমরা কাসল এসে আমাদের একটু নামতে হবে, আপনাদের দেখাবো। দেখুন, তো পার্বতী নদী, সেই পার্বতী নদীর উপর থেকে কিন্তু এই যে একটা ছোটো ব্রিজ করা রয়েছে, সেটা পার হয়ে যেতে হবে। এই যে এখানে রয়েছে পার্বতী নদী। তো কাল সকালে আপনাদের পার্বতী নদীটা দেখাবো। তো এখন যাই আমাদের যে হোটেল, সেই হোটেলে যাই, কারণ সারা দিন জার্নি হয়েছে। সেই সকাল 8টার সময় বেরিয়েছি, এখন আমরা এসে পৌঁছলাম, এখন ঘড়ির কাঁটায় প্রায় 9টা বাজতে যাই। আর রাস্তা মানে এতটাই জঘন্য রাস্তা, মানে কি আর বলবো। এখানে যে গুরুদুয়ারটা রয়েছে, সেই গুরুদুয়ারে শিখ ধর্মের মানুষদের একটি হোলি যে উদযাপন করবে তার জন্যে তারা প্রচুর বাইক নিয়ে এখানে আসছে, রাস্তা জাম করে দিচ্ছে। তো কখনো যদি আপনারা আসেন তো বলবো শুধু গুরুদুয়ারের জন্যে কাসল আসার প্রয়োজন নেই। যদি কাসল আসতে চান তো ওই শিখ ধর্মের কোনো অনুষ্ঠানের সময় আসবেন না, তাহলে কিন্তু আপনারা এই কাসল আসার যে মানে দুর্ভোগ, সেটা কিন্তু ভুগতে হবে। তো যাই, আমরা হোটেলে যাই, হোটেলে গিয়ে আপনাদের সে হোটেলটা দেখাই। আমরা এখানে রাতটা স্টে করব, রাত স্টে করে কালকে সকালে আমরা দেখাবো পার্বতী নদী, আপনাদের দেখাবো। পার্বতী নদী দেখিয়ে আমরা বেরিয়ে যাব গুরুদুয়ারের ওখানে। তো গুরুদুয়ার দেখাবো, গুরুদুয়ার দেখিয়ে তারপর আমরা একদম রওনা দেবো মানালির উদ্দেশ্যে। তো চলুন হোটেলে যাই। তো এই যে আমাদের হোটেল, আর এই যে পাশে রয়েছে পার্বতী রিভার, সুন্দর জলের গর্জন শোনা যাচ্ছে। তো পার্বতী রিভার এখন রাতে দেখিয়ে লাভ নেই, ভালো আসবে না। তো কাল সকালে দেখাবো আপনাদের সুন্দর করে। এখন যাই, আমাদের হোটেলের ভিতরে ঢুকি, গিয়ে দেখি কোন রুম দেয়, একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিতে হবে। চলে এলাম আমাদের যে রাতের যে হোটেলটা, সেখানে দ্য টিপি ট্রাইব, এটাই কিন্তু সেই হোটেল। তো তার পাশেই রয়েছে পার্বতী নদী। তো আমরা এখন যাই রুমে, গিয়ে একটু রেস্ট নিই, কারণ রাত এখানে কাটিয়ে সকালেই আমরা বেরিয়ে যাব আমাদের নেক্সট যে ঘোরবার জায়গা গুরুদুয়ার। অ্যাকচুয়ালি আজকে প্ল্যান ছিল কিন্তু হয়নি। তো এটাই হলো সেই রিসর্টটা বা হোটেলটা, যেটাই বলবেন। অ্যাকচুয়ালি এটা রিসর্ট মতনই। দেখুন, অ্যাকচুয়ালি কাজ চলছে এখানে, বিভিন্ন রকম আরও বসার জায়গা তৈরি করবে এনারা, সেসব নিয়ে কাজ চলছে। আর ওই যে উপরে দেখছেন, ওই উপরে কিন্তু মেন রাস্তা, অনেকটা নিচে নামতে হলো। তো যাই রুমের ভিতরে। তো ভিতরে চলে আসলাম, এখন যাব রুমের ভেতরে। সিঁড়িতে উঠতে হয়, মনে হচ্ছে একতলাতে দিয়েছে, ফার্স্ট ফ্লোরে। এখানে রয়েছে ব্যালকনি, এখানে বসে কিন্তু চা কফি খাওয়া যেতে পারে। দেখুন বসার জায়গা রয়েছে এখানে। আর এখানে পার্বতী নদীর যে জলের গর্জন, সেটা না শোনা যাচ্ছে, পুরো জলের আওয়াজ শোনা যাচ্ছে, মনে হচ্ছে সমুদ্রের পাশে রয়েছি। এই দেখুন, এটাই কিন্তু পার্বতী নদী। আর তার পাশে এই যে এই হোটেলটা। তো যাই রুমের ভেতরে, আমাদের এই রুমটা দিয়েছে 202। তো এটাই হলো আমাদের আজকের রাতের মানে স্টে করার জন্য এই রুমটা। দেখুন এই যে এই রুমে রাতে আমরা থাকবো, এই যে রুম। যাই একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। তো এখানে একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। কাল খুব সকালে উঠতে হবে, উঠে আপনাদের পার্বতী রিভার দেখাবো, দেখিয়ে চলে যাব গুরুদুয়ার দেখাতে। গুরুদুয়ার দেখিয়ে আমরা বেরিয়ে যাব আবার একদম মানালির উদ্দেশ্যে। তো আজকের মতন গুড নাইট, গুড মর্নিং ফ্রম কাসল। তো কাসলে আমরা রাতটা কাটালাম, কাটিয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি। আমরা এখন যাব গুরুদুয়ার, এখানে গুরুদুয়ারটা দর্শন করব। দর্শন করে আমরা ওখান থেকে সোজা বেরিয়ে যাব মানালির উদ্দেশ্যে। আর আমি হোটেলের একদম ওই ফার্স্ট ফ্লোরে রয়েছি, সেখান থেকে দেখুন পার্বতী নদী বয়ে চলেছে, মানে দারুণ দারুণ। নিচে যাব, নিচে গিয়ে আপনাদের এই নদীটা মানে কতটা সুন্দর সেটা আপনাদের দেখাবো। আর এই যে আমি যে স্থানে রয়েছি, সেই স্থানের এখনকার বর্তমানের চিত্র, দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড়, দারুণ। আর এখন টেম্পারেচার -3, মানে ভালোই ঠান্ডা, হাত পুরো একদম জমে যাচ্ছে। তাহলে ভাবা যাচ্ছে মানালি গেলে হয়তো -7-8 হয়ে যাবে। তো যাই, এখন দেখি, গাড়ি ওয়েট করছে উপরে আমাদের জন্যে, এখন বেরিয়ে যাই আমরা। আর পার্বতী নদী তার আগে আপনাদের দেখাবো। নেমে চলে এলাম এই পার্বতী নদীর একদম মধ্যে, জলধারা বয়ে চলেছে
ওই দূরে আপনার কুলুর দিকে, আর এই যে নদী, পার্বতী নদী, আর এটাই কিন্তু পার্বতী ভ্যালি। এই যে জায়গাগুলো দেখছেন, এই যে পার্বতী নদীর আশেপাশে যেসব রিসর্টগুলো রয়েছে বা হোটেলগুলো রয়েছে, এগুলো কিন্তু সব পার্বতী ভ্যালির মধ্যে, আর এই জায়গাটাকেই বলা হয় পার্বতী ভ্যালি। আমি চলে এলাম মণিকরণ গুরুদুয়ারে। তো এটা গুরুদুয়ার তো পরে হয়েছে, কিন্তু তার আগে কিন্তু এখানে ছিল একটি শিব মন্দির। তো বহুত পৌরাণিক এই শিব মন্দির, বহু প্রাচীন এই শিব মন্দির। তো আপনাদের দেখাবো এবং এর সংক্ষিপ্ত কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখুন, প্রথমে আপনাদের এই গুরুদুয়ারটা দেখাই এবং শিব মন্দিরটা দেখাই। দেখুন, লেখা রয়েছে গুরুদুয়ার শিব মণিকরণ। শিবের আর পার্বতীর কিন্তু এখানে একটি ইতিহাস জড়িত রয়েছে। আর এই যেটা হলো গুরুদুয়ার, শিখ ধর্মের মানুষদের কাছে খুব পবিত্র একটি স্থান। আর যেহেতু হোলির জন্য এখানে প্রচুর শিখ ভক্তদের ভিড়। দেখুন, এই যে উষ্ণ প্রসাবন, সব কিন্তু এখানে গরম জলে স্নান করছে। আর ওই যে ওদিকে রয়েছে উষ্ণ প্রসাবন, কৃত্রিমভাবে কিন্তু গরম জল মাটির নিচ থেকে বেরোচ্ছে, সেই জল এখানে ট্রান্সফার করা হচ্ছে, তারপর এনারা স্নান করছে। দেখুন, লক্ষ লক্ষ হাজার হাজার ভক্ত এখানে স্নান করছে। আর এই দেখুন, পাহাড়ের কোলে এই যে গুরুদুয়ার দেখেছেন, আর এখানে কিন্তু লেখাই রয়েছে গুরুদুয়ার শিব মণিকরণ। আর এখানে কিন্তু একটি কৃষ্ণ মন্দিরও রয়েছে। আমি ভেতরে প্রবেশ করলাম, এখানে রয়েছে একটি কৃষ্ণ মন্দির, দেখুন কত সুন্দর। আর এই যে এটা হলো সেই গুরুদুয়ার, আর এপাশে রয়েছে কিন্তু শিব মন্দির। তো দেখাবো এখানে যে উষ্ণ প্রসাবন, মাটির নিচ থেকে যে গরম জলটি বার হচ্ছে, সেটা দেখাবো আপনাদের। দেখুন কতটা ধোয়া। তো এই শিব মণিকরণের কিছু সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে গল্প আকারে তুলে ধরবো। বিষয়টা, একদা এখানে শিব এবং পার্বতী এখান থেকে যাচ্ছিলেন, তখন এই জায়গাটা তাদের খুব পছন্দ হয়। পছন্দ হলে তারা এখানে 1100 বছর অবস্থান করেন। হঠাৎ একদিন বিশ্রাম নেওয়ার সময় মাতা পার্বতীর একটি কানের দুল এখানে হারিয়ে যায়। অনেক খোঁজার পরেও খুঁজে পান না। তার ফলে মহাদেব খুব ক্রুদ্ধ হন এবং তার তৃতীয় নেত্র খুলে দিয়েছিলেন। তখন কিন্তু এই মহাবিশ্বে তার ফলে অনেক যে সমস্যার সৃষ্টি হয়েছিলেন। এবার তাকে শান্ত করবার জন্যে এখানে উপস্থিত হন শীষনাগ। শীষনাগ এসে তার যে হিসির শব্দ, সেই শব্দে এখানে একটি গরম জলের ঝর্ণা তৈরি করেছিলেন, যেটি এখন উষ্ণ প্রসাবের নামে পরিচিত। তো তারপর সেই ঝর্ণার থেকে, সেই ঝর্ণার গরম জলের ঝর্ণার তৈরি করেছিলেন। তারপর সেই মণিটি খুঁজে পান, বা তার সেই কানের দুলটি খুঁজে পান। খুঁজে পাওয়ার পরে তখন মহাদেব শান্ত হন। শান্ত হলে তার পরবর্তী থেকে এই জায়গাটার নাম শিব মণিকরণ নামে পরিচিত হয়। যেহেতু মণি পড়ে গিয়েছিলেন, কানের দুলেতেও ওনাদের মণিই থাকতো, মুক্তমণি এইসব দিয়েই ওনারা কানের দুল পরতেন আর কি। তো সেই কারণেই এই জায়গাটার নাম মণিকরণ হয়েছিলেন। এবং সেই যে ঝর্ণাটা, সেটা পরবর্তীতে উষ্ণ প্রসাবন নামে পরিচিত। আপনাদের উষ্ণ প্রসাবনটা দেখাবো, মাটির নিচ থেকে কীভাবে গরম জল বেরোয়। আর এখানে যারা স্নান করছে, তারা কিন্তু সেই গরম জল ওখান থেকে ট্রান্সফার করছে, কিছুটা ঠান্ডা জল মিশিয়ে সেই জলে কিন্তু স্নান করছে। আর তার পাশেই কিন্তু বয়ে চলেছে পার্বতী নদী। যেহেতু পার্বতী দেবীর মণিটা হারিয়ে গিয়েছিল, সেটার জন্যেই এই নদীর নাম পার্বতী নদী। তো এই সংক্ষিপ্ত ইতিহাস আমি যতটা জানি গল্প আকারে আপনাদের সামনে তুলে ধরলাম। তো যাই, এখন উষ্ণ প্রসাবনটা আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানেই কিন্তু ভগবান মহাদেব এবং মাতা পার্বতী 1100 বছর কাটিয়েছিলেন। আর এই স্থানে 1517 সালে গুরু নানকজি এসেছিলেন। আপনারা গুগল করে, বা আপনারা যদি কোনো মহাদেবের যেসব বই আছে আপনারা যদি পড়ে থাকেন, আপনারা জানবেন গুরু নানকজি কিন্তু ভগবান মহাদেবের পরম ভক্ত ছিলেন। তো সেই কারণে তিনি এখানে এসেছিলেন। তারপর থেকেই এখানে তৈরি হয়েছিলেন এই পবিত্র গুরুদুয়ার। আর এই দেখুন, এই যে শিব মন্দির, আর শিব মন্দিরের পাশে দেখুন নদীর ভিতর থেকে গরম জল বার হচ্ছে। ধোয়া থেকে বুঝতেই পারছেন কতটা গরম হবে এই জল। ওই দূরেও কিন্তু আছে, এই জায়গাটা পুরোই
মানে গরম জল বার হচ্ছে, এখানে কিন্তু শীষনাগ হিসির শব্দ করে সেই ঝর্ণাটা, গরম জলের ঝর্ণাটা তৈরি করেছিলেন। এটাই কিন্তু সেই উষ্ণ প্রসাবন নামে পরিচিত। আর এই যে তার পাশ দিয়ে বয়ে চলেছে পার্বতী নদী, দেখুন। আর এই যে গুরুদুয়ার। আর কদিন পরেই কিন্তু হোলি, সেই হোলির কারণে এখানে দেখুন শিখ ধর্মের মানুষদের কতটা ভিড়, তারা কিন্তু এখানে পালন করতে এসছে তাদের উৎসব। আর লঙ্গরখানা কিধার है? লঙ্গরখানা, লঙ্গরখানা है না अंदर? আর ভিতরে কিন্তু রয়েছে লঙ্গরখানা, ও ভিতরে রয়েছে, ওখানে কিন্তু খাবার দাবার মানে যে যতটা খেতে পারবে সেখানে কিন্তু ব্যবস্থা রয়েছে। এই সিমলা থেকে কাসল আসার সমস্ত দৃশ্য আপনাদের দেখালাম, ভালো খারাপ সমস্ত কিছু আপনাদের জানালাম। তো আমি এখন রয়েছি পবিত্র শিব মন্দির ও পবিত্র গুরুদুয়ারে। এখানে দেখছেন অনুষ্ঠান চলছে শিখ ধর্মের মানুষদের। তো এই ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি পর্বে। তো বলে রাখি, পরবর্তী পর্বে কিন্তু আসছে মানালির সমস্ত সাইট সিন এবং মানালির সুন্দর একটি ভিডিও। আর আগের ভিডিও যারা দেখেননি, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন।